আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুটেক্স কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের 5 নাম্বার ক্লাসটি নিচ্ছি। আজকে আমরা বুটেক্সের 19-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনটি সলভ করব। এর আগে যে 4টি ক্লাস নেওয়া হয়েছে সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সবাই দেখে নিবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ABCA A ইকুয়াল √3+1, B ইকুয়াল √3-1 এবং C ইকুয়াল 60 ডিগ্রি হলে বড় হাতের A, B এবং ছোট হাতের C এর মান বের করো। আচ্ছা, তো এখানে একটা বেসিক জিনিস হচ্ছে ছোট হাতের ABC বলতে আমাদের বোঝায় ত্রিভুজের বাহুগুলো বোঝায়, এবং বড় হাতের ABC বলতে কিন্তু ত্রিভুজের কোণগুলোকে বোঝানো হয়। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টেই সি এর মানটা বের করতে পারি। আমরা জানি যে এর অঙ্কটা কিন্তু ত্রিকোণমিতি থেকে এসেছে। তো ত্রিকোণমিতির একটা সূত্র আমরা শিখেছিলাম যে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB ইন্টু কস সি। এখানে যে বাহুর মান বের করব এখানে কিন্তু তার অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ আমি যদি এটাকে চিত্র এঁকে বুঝাই তাহলে এ হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ, সবগুলো বড় হাতের। তো এখানে যে কোণটা রয়েছে তার ঠিক বিপরীত বাহুর নাম হচ্ছে ছোট হাতের এ। এখানে যে কোণটা রয়েছে কোণ বি, তার ঠিক বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের বি। তো বুঝতে পারছো যে সি কোণের বিপরীত বাহুটা হবে ছোট হাতের সি। তো আমরা যেই বাহুর মানটা বের করব ঠিক সেই বাহুর বিপরীত কোণটাই এখানে লিখতে হবে। আচ্ছা, তো আমরা কিন্তু এই সবগুলো মানে জানি। তো এই মানগুলো চলো এক এক করে বসিয়ে দিই। ফার্স্টে এর মানটা হচ্ছে √3+1 তার হোল স্কোয়ার, প্লাস বি এর মানটা হচ্ছে √3-1 তার হোল স্কোয়ার। এরপরে মাইনাস 2 ইন্টু এ হচ্ছে √3+1 ইন্টু বি হচ্ছে √3-1। তারপর হচ্ছে আমাদের কস সি। তো সি বলতে এখানে অ্যাঙ্গেল বোঝাচ্ছি, আর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম, অনুসিদ্ধান্ত বা সূত্র যেটাই বলো, সেটা ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে আমাদের √3, b হচ্ছে 1। তাহলে এখানে সূত্র হবে 2 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ √3 তার হোল স্কোয়ার। √3কে স্কোয়ার করলে কিন্তু স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে শুধু 3 থাকে, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 1কে স্কোয়ার করলে হয় 1। আচ্ছা, এতটুক গেল। এরপর মাইনাস 2 ইন্টু, এখানে বুঝতে পারতেছো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়। সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের এ হচ্ছে √3, বি হচ্ছে 1। তো একে স্কোয়ার করলে আসে, মানে √3কে স্কোয়ার করলে আসে 3, মাইনাস বি স্কোয়ার 1কে স্কোয়ার করলে আসে 1 ইন্টু কজ 60 ডিগ্রি। আমরা জানি যে কজ 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে কিন্তু এখানে 2 এবং হাফ কাটাকাটি যায়। তো এখানে থাকতেছে আমাদের 3+1 অর্থাৎ 4 গুণ 2 করলে আসে 8, মাইনাস 3-1 অর্থাৎ 2। তাহলে এখান থেকে আমরা সি স্কোয়ার পেলাম 6। তাহলে আমাদের সি এর মানটা হবে √6। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপর আমাদেরকে বলা হয়েছে কোণগুলোর মান বের করতে। তো কোণগুলো কিন্তু আমরা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে বের করতে পারি। ত্রিভুজের সাইন সূত্রটি ছিল a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। তো উপরে সবগুলো হচ্ছে ছোট হাতের, মানে বাহুগুলোর দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর এগুলো হচ্ছে আমাদের কোণের মান। আচ্ছা, তো আমরা যেহেতু ফার্স্টে এ বের করতে চাচ্ছি তাহলে আমাদেরকে এইটা নিতে হবে আর এটা নিতে হবে, কারণ আমরা কিন্তু বি জানি না। আমরা কিন্তু এইটা এবং এটা নিয়ে কাজ করতে পারবো না, কারণ এখানে দুটোই আননোন হয়ে যায়। এই জন্য ফার্স্টে এইটা এবং এটা নিয়ে কাজ করব। তাহলে যদি একবারে মান বসিয়ে দিই তাহলে আমাদের এর মানটা হচ্ছে √3+1 ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু আমাদের সি এর মানটা হচ্ছে √6 ডিভাইডেড বাই সাইন সি। তো সাইন বড় হাতের সি অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমরা চাচ্ছি সাইন এ বের করতে। তো এবার আমরা সিম্পলি আর গুণন করে দিব, তাহলে আসে আমাদের √6 ইন্টু সাইন এ। তাহলে আমরা নিচে লিখছি যে এখানে হবে √6 ইন্টু সাইন এ ইকুয়াল টু হবে
√3 + 1 ইন্টু সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এটা লিখে দিই, সাইন 60 ডিগ্রি। আমরা জাস্ট এখানে আর গুণন করেছি। এরপর আমাদের যেহেতু সাইন এ দরকার, এই জন্য √6 এপাশে গুণ আকারে রয়েছে, এপাশে গেলে আমরা ভাগ করে দিব। তো এর মানটা কত আসে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। তো আমরা এখানে ক্যালকুলেটরে উপরে আগে লিখব √3 + 1, এখানে আমরা লিখে নিচ্ছি যে √3 + 1 ইন্টু হচ্ছে সাইন 60। আচ্ছা, এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা বসাচ্ছি ডিগ্রিতে, তো আমাদের দেখতে হবে যে ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কি না। দেখতে পাচ্ছ যে এখানে আর লেখা আছে, অর্থাৎ এটা কিন্তু রেডিয়ান মোডে আছে। তো রেডিয়ান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল ডিগ্রিতে যেতে হবে। এর জন্য আমরা শিফট এরপর মেনু এখানে চাপ দিব, তাহলে 2 নম্বরে চলে আসবে অ্যাঙ্গেল ইউনিট। তো আমরা এখানে 2-এ চাপ দিব, তাহলে যে ডিগ্রি, রেডিয়ান, গ্রাডিয়ান। তো আমরা যেহেতু ডিগ্রিতে যেতে চাচ্ছি, এজন্য আমরা 1-এ প্রেস করব। তাহলে কিন্তু এখানে ডি লেখা উঠেছে, অর্থাৎ ডিগ্রিতে চলে এসেছে। এবার আমরা লিখব যে সাইন 60, অর্থাৎ সাইন 60 ডিগ্রি হলো, আর নিচে হচ্ছে আমাদের √6। তাহলে আমাদের মান আসলো এটা। আচ্ছা, তো আমরা কিন্তু এখান থেকে একবারই এর মানটা বের করব। তো এ বের করতে হলে সাইনকে এ পাশে পাঠাতে হবে, তাহলে হবে সাইন ইনভার্স। তো এখানে আমরা সাইন ইনভার্স লিখে ফেলবো, তাহলে শিফট সাইন, তাহলে কিন্তু সাইন ইনভার্স চলে এসেছে। এরপর দিব অ্যান্সার, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা চলে আসবে 75, অর্থাৎ আমাদের এর মানটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কিন্তু এবার আমরা এর মানটা পেয়ে গেলাম 75 এবং সি এর মানটা দেওয়া ছিল 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণের সমষ্টি হয় 180। তাহলে বি এর মানটা কিন্তু আমরা সরাসরি বলতে পারি, আমরা যদি 180 থেকে এই 2টা কোণ বিয়োগ করি তাহলে কিন্তু বি পাওয়া যাবে। তাহলে আমাদের বি এর মানটা হবে 180 - 60 - 75, তাহলে আসে 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের বি এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আমাদের অঙ্কটা এখানেই শেষ। আমাদেরকে বি এর মানটা বের করতে বলেছিল, এরপর এর মানটা 75 ডিগ্রি, এরপর বলেছিল সি এর মানটা। এই 3টাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার 2 নম্বর প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নটা এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ x ইকুয়াল 2x³ - 21x² প্লাস 36x - 20 এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। আমরা জানি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে হলে প্রদত্ত ফাংশনকে সবার আগে 2 বার ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমরা এখানে ফাংশন অফ এক্স দেওয়া আছে, এটাকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এটাকে লিখতে হবে ফাংশন প্রাইম এক্স। আচ্ছা, তো এখানে 2x³ এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে, ফার্স্ট অফ অল 2 এর জায়গায় 2 থেকে যাবে, x³ ডিফারেন্সিয়েট করলে আসে 3x²। আমরা এখানে সাইডে সূত্র লিখে দিচ্ছি যে ddx অফ x পাওয়ার n, এটাকে ddx করলে পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ n সামনে আসবে, এরপর x, তারপর পাওয়ার থেকে 1 কমে যাবে, এক্সের জায়গায় x থাকবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ এক্স পাওয়ার এনকে বা এক্সের পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা সামনে আসবে ইন্টু এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে। তো বুঝতেই পারছো যে এখানে 3টা সামনে আসবে, সামনে আসলে কিন্তু 2 এর সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণে এখানে আমরা একবারে লিখে দেব 6। এরপর এক্সের জায়গায় এক্স থাকবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 3 - 1 করলে আসবে 2, মাইনাস একইভাবে পাওয়ারটা সামনে আসবে, তাহলে 21 দুগুণে হবে 42 এবং এক্সের পাওয়ার 1 কমে যাবে, তো 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, তাহলে এক্সের পাওয়ার হবে 1। আচ্ছা, তো এখানে 1 দিলেও হয় না দিলেও হয়, এরপর প্লাস 36, বুঝতে পারছো এখানেও সেম, এক্স পাওয়ার 1 সামনে আসবে, তাহলে 36 × 1 করলে 36ই আসে। তারপর যদি আমরা এক্স লিখি তাহলে এক্স পাওয়ার কিন্তু হয় 0। আচ্ছা, কারণ 1 - 1 করলে 0 থাকে, তো এক্স পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো সেটা লিখছি না, আমরা সিম্পলি মনে রাখবো যে এক্সকে ddx করলে 1 আসে। আচ্ছা, তো এভাবে কিন্তু আমরা ফাংশন প্রাইম এক্সের মানটা পেয়ে গেলাম। এবার আমরা ফাংশন ডাবল প্রাইম এক্স, অর্থাৎ এটাকে আরেকবার ddx করব। আর এখানে যে -20 ছিল এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবককে ddx করলে কিন্তু 0 হয়, এই জন্য আর লিখিনি। আচ্ছা, এবার আবার আমাদেরকে ddx করতে হবে, তাহলে পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 6 দুগুণে 12 এবং পাওয়ার 1 কমে গিয়ে হবে x, মাইনাস এখানে রয়েছে 1, তো পাওয়ার সামনে আসলে 42, একে 42ই হবে, আর এক্সকে ddx করলে আমরা জানি 1 হয়, তো সেটা আর লিখব না। আচ্ছা,
এতটুকু করার পরে আমরা জানি যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করার জন্য প্রথম যেই ডিফারেন্সিয়েট অর্থাৎ ফাংশন প্রাইম এক্স এটাকে 0 ধরতে হয়। অর্থাৎ এই যে দ্বিঘাত রাশি পেলাম এটাকে আমরা 0 ধরবো, 0 ধরে এখান থেকে আমরা এক্সের মান বের করব। তো এক্সের মানটা আমরা ক্যালকুলেটরে বের করে নিচ্ছি। তো এটা যেহেতু দ্বিঘাত রাশি, তো আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে আমাদের নিচে আসতে হবে। এরপরে যে এক্স ওয়াই ইকুয়াল 0 অর্থাৎ ইকুয়েশন চলে এসেছে, এখানে আমাদের যেতে হবে। তো এখানে কিন্তু এ লেখা আছে, তো এখানে যেতে হলে আমাদেরকে এ লিখতে হবে। এ লেখার নিয়ম হচ্ছে আলফা, তারপর হচ্ছে এই যে মাইনাস চিহ্নটা, এখানে চাপ দিলে কিন্তু আমরা ইকুয়েশনে চলে আসব। এরপর জিজ্ঞেস করা হচ্ছে যে সাইমুল ইকুয়েশন নাকি পলিনোমিয়াল ইকুয়েশন। তো সাইমুল বলতে বোঝায় এক্স ওয়াই জেড যুক্ত যে সকল সমীকরণ সেগুলো, মানে চলক থাকবে 2টা বা 3টা। আর পলিনোমিয়াল বলতে বোঝায় একঘাতি বা দ্বিঘাতি অথবা ত্রিঘাতি, মানে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স পাওয়ার 4 এরকম যে সমীকরণ রয়েছে সেগুলো, মানে বহুপদী টাইপের। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এক্স স্কোয়ার রয়েছে অর্থাৎ আমাদের এই সমীকরণটা হচ্ছে পলিনোমিয়াল, এই জন্য আমরা 2 নম্বরে চাপ দিব। 2-এ যাওয়ার পর আমাদের জিজ্ঞেস করছে যে ডিগ্রি কত। এক্সের সর্বোচ্চ যে পাওয়ার সেটাই হচ্ছে ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের দ্বিঘাত রাশি, তো ডিগ্রি হচ্ছে আমাদের 2। এবার আমাদেরকে সমীকরণটা এখানে বসাতে হবে। তো সমীকরণে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 6, তো আমরা এখানে এক্স স্কোয়ারের সহগের জায়গায় লিখে দিব 6, তারপরে ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে কিন্তু এখানে 6 লেখা উঠে যাবে। এরপর এক্সের সহগ হচ্ছে আমাদের -42, তো আমরা এখানে লিখব -42, তারপর ইকুয়াল চিহ্নে চাপ দিলেই কিন্তু এখানে -42 উঠে যাবে। একইভাবে আমাদের ধ্রুবক পদটা হচ্ছে 36, তো আমরা এখানে 36 লিখে ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে সমীকরণটা কিন্তু ফুললি উঠে গেল। এরপর আমরা যদি আরেকবার ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলে আমাদের এক্সের একটা মান চলে আসবে, সেটা হচ্ছে 6, আরেকটা মান হচ্ছে আমাদের 1। তো এই হচ্ছে আমাদের নির্ণয় 2টা মান। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এক্সের একটা মান হচ্ছে 6, আরেকটা মান হচ্ছে 1। আচ্ছা, এবার এক্সের যে দুটো মান পেয়েছি সেই দুটো মান আমরা ফাংশন ডাবল প্রাইম এক্স এখানে বসাবো। তো এখানে আমরা ফার্স্টে 6 বসাচ্ছি। যদি 6 বসানো হয় তাহলে বুঝতেই পারতেছো 6 12 হয় 72, 72 - 42, এটা করলে আসে 30। একইভাবে আমরা আরেকটি মান 1 এটাও বসিয়ে দিব, তাহলে ফাংশন ডাবল প্রাইম 1, অর্থাৎ এই ফাংশনে আমরা 1 বসাবো। তাহলে 12 একে 12 - 42, তাহলে আসে -30। আচ্ছা, তাহলে আমরা একবার পজিটিভ মান পেয়েছি, একবার নেগেটিভ মান পেয়েছি। মনে রাখবে ফাংশন ডাবল প্রাইম এক্স এর মান পজিটিভ পাওয়া বলতে বোঝায় এখান থেকে আমরা লঘুমান পাবো, এবং ফাংশন ডাবল প্রাইম এক্স এর মান নেগেটিভ পাওয়া বলতে বোঝায় এখান থেকে আমরা গুরুমান পাবো। আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার লঘুমান মানে হচ্ছে সর্বনিম্ন মান এবং এটা মানে হচ্ছে সর্বোচ্চ মান, প্রশ্নে কিন্তু এগুলোই বের করতে বলেছিল। আচ্ছা, এবার লঘুমানটা আমরা কিভাবে পাবো? এক্সের যেই মানের জন্য এটা পজিটিভ হয়েছে, এক্সের সেই মানটা আমাদেরকে প্রদত্ত ফাংশনে বসাতে হবে, তাহলেই আমরা লঘুমানটা পেয়ে যাব। আচ্ছা, তো এটা আমরা হাতে কলমে না করে একবার ক্যালকুলেটরে করে দিচ্ছি। তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে নর্মাল মোডে আসতে চাই, তাহলে মেনুতে চাপ দেওয়ার পরে 1-এ চাপ দিব, তাহলেই কিন্তু নর্মাল হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা কি করব, এই রাশিটা ক্যালকুলেটরে তুলব। তো রাশিটা হচ্ছে আমাদের 2x³ - x², তাহলে 2, তারপর হচ্ছে আমাদের x³ তারপর হচ্ছে -21x², -21x², তারপর হচ্ছে +36x, এরপর হচ্ছে -20। সবগুলো মান বসানোর পরে এবার আমরা এক্সের জায়গায় বসাতে চাই 6, তো এই জন্য আমরা এখানে CALC অর্থাৎ ক্যালকুলেট এখানে চাপ দিব, তাহলে আমাদেরকে এক্সের মানটা জানতে চাবে। এখানে আমরা 6 বসিয়ে দিব, তাহলে 6 চলে আসলো। এরপর আমরা এখানে 2বার ইকুয়াল চিহ্নে চাপ দিব, একবার দিলাম, আরেকবার দিলে কিন্তু আমাদের মানটা চলে আসলো 128, তাহলে আমাদের লঘুমানটা হচ্ছে 128। একইভাবে আমরা গুরুমানটা পাবো। তো গুরুমান পাওয়ার জন্য আমাদেরকে প্রদত্ত ফাংশনে বা প্রদত্ত রাশিতে বসাতে হবে 1। তো আমরা 1 বসানোর জন্য যেহেতু রাশিটা তুলায় আছে, তো আমরা জাস্ট ক্যালকুলেট এখানে চাপ দিব, এই জায়গায় এক্সের মান লিখব 1 বসানোর পরে 2বার ইকুয়াল চিহ্নে চাপ দিব, তাহলে আমাদের গুরুমানটা চলে আসবে -3।
তো আমাদের প্রশ্নে লঘুমান এবং গুরুমান বের করতে বলেছিল, তো এগুলো হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। অঙ্কটা এখানেই শেষ। আচ্ছা, এখানে আমাদের লঘুমানটা হবে অ্যাকচুয়ালি -128। আমাদের ক্যালকুলেটরে কিন্তু -128 এসেছিলো, আমি ভুল করে এটা খেয়াল করিনি। তো সবাই এটা কারেক্ট করে নিবে যে আমাদের লঘুমানটা হবে -128, অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে -128 এবং সর্বোচ্চ মান হচ্ছে -3। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। এই প্রশ্নটি এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, তবে এই সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা মেন বইতে করেছি। যখনই বলা থাকবে যে দুটো সমীকরণের একটি সাধারণ মূল থাকে, তখনই আমরা সেই সাধারণ মূলটাকে ধরে নিব আলফা। অর্থাৎ এই সমীকরণেরও সাধারণ মূল অর্থাৎ এক্সের মান হচ্ছে আলফা, এই সমীকরণের ক্ষেত্রেও এক্সের মান হবে আলফা। তো যেহেতু আলফা এখানেও এক্সের মান এখানেও এক্সের মান, তো আমরা আলফা দিয়ে এই সমীকরণ দুইটাকে সিদ্ধ করে দিব। তাহলে আমাদের লাইন হয় আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল 0, এটা একটা। আরেকটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি। তো এই পর্যন্ত করার পর আমরা এখান থেকে বজ্রগুণনের নিয়মে সলভ করতাম, বাট এখানে দেখো দুটোই যেহেতু আলফা স্কোয়ার, আমরা কিন্তু সিম্পলি বিয়োগ করলেই আলফার মানটা পেয়ে যাই। আমরা একটা কাজ করি, একটা থেকে আরেকটা বিয়োগ করব। ধরো আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করতে চাই, তাহলে 1 - 2 করলে আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার করলে কিন্তু এটা কাটাকাটি যায়। তাহলে থাকে পি আলফা মাইনাস কিউ আলফা, এরপর প্লাস কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। এরপর যদি আমরা এখান থেকে আলফা কমন নেই, তাহলে হয় পি মাইনাস কিউ। তারপর এগুলোকে এই পাশে পাঠালে মাইনাস পি। আচ্ছা, ইকুয়াল টু কিন্তু আমাদের এখানে 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই থাকবে। আচ্ছা, ইকুয়াল টু যদি আমরা এবার মাইনাস পিকে এই পাশে পাঠাই, তাহলে প্লাস পি, এবং প্লাস কিউকে এই পাশে পাঠালে মাইনাস কিউ। তো বুঝতেই পারছো যে এবার পি মাইনাস কিউ গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। তো পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ ভাগ করলে কিন্তু 1 আসে। তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম 1। আচ্ছা, এবার 1 চাইলে কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো এখানে যদি বসানো হয়, তাহলে 1 আলফাকে স্কোয়ার করলে 1ই আসবে, প্লাস পি ইন্টু 1 অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু -1। আচ্ছা, এবার প্রদত্ত সমীকরণটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস পি প্লাস কিউ। এজন্যই কিন্তু আমরা পি প্লাস কিউ বের করেছি, যাতে আমরা এখানে মানটা বসাতে পারি। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা দাঁড়ায় 2x স্কোয়ার প্লাস পি প্লাস কিউ, এর মান হচ্ছে আমাদের -1। তো -1 আর -2 করলে আসে -3 ইন্টু এক্স। তারপরে ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ অর্থাৎ -1 -2, তার মানে হলো -3, এটাকে স্কোয়ার করলে আসবে 9। এবার আমরা সবগুলোকে এক পাশে নিব, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 এ পাশে গেলে হবে -9। আচ্ছা, এবার এখান থেকে x এর মানটা বের করলেই অঙ্ক শেষ। আমাদেরকে বলেছিল যে এই সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা মিডল টার্ম করে সহজে করতে পারি, কারণ 9 দুগুণে হয় 18। এবার 18কে লেখা যায় 3 × 6, 3 × 6 18, 6 আর 3 বিয়োগ করলে কিন্তু 3 হয়। আচ্ছা, তো আমরা এখানে মিডল টার্ম করছি 2x স্কোয়ার, এটাকে আমরা ভেঙে লিখব -6x প্লাস 3x, এরপর রয়েছে -9 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমাদের কমন যাচ্ছে 2x। তো 2x যদি কমন নেওয়া হয়, তাহলে থাকে x -3 প্লাস এখান থেকে আমাদের কমন যাচ্ছে 3। তো 3 কমন নিলে থাকে x -3 ইকুয়াল 0। অর্থাৎ আমাদের উৎপাদক দুইটা হচ্ছে, একটা হলো x -3, আরেকটা হলো 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা বলবো হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা x এর দুটো মান পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা x এর মানটা পাবো 3, এবং এখান থেকে +3 এপাশে গেলে -3, আর 2 গুণাকারে এপাশে গেলে ভাগ। তাহলে x এর মানটা হলো -3/2।
এই হচ্ছে আমাদের নির্ণয় দুইটা মান, এগুলোই প্রশ্নে বের করতে বলা হয়েছিল। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আমরা এবার 4 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে কিন্তু দুইটা অঙ্ক দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা এসেছে অন্তরীকরণ থেকে, চলো এটা সলভ করা যাক। বলেছে এক্সের সাপেক্ষে এই রাশিটাকে অন্তরীকরণ করতে। আচ্ছা, অর্থাৎ ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, আমরা সুবিধার জন্য এটাকে ধরে নিতে পারি ওয়াই, বা এখানে যেহেতু ওয়াই রয়েছে সমস্যা নেই, আমরা এই রাশিটাকে ওয়াই ধরে নিব। তো ওয়াই ধরে এটাকে আমরা ডিডিএক্স করব। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো বুঝতেই পারতেছো যে এখানে সাইন এবং এটাকে আমাদেরকে এক্স ধরতে হবে। তো ডিডিএক্স অফ সাইন এক্স, আমরা জানি যে সাইন এক্সকে ডিডিএক্স করলে আসে কজ এক্স। এখানে এক্সের জায়গায় বসবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তো আমরা কিন্তু এটাকে এক্স ধরেছিলাম, তো যেটাকে এক্স ধরবো সেটাকে পুনরায় আবার ডিডিএক্স করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা জানি যে কোনো রাশির উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা এক্স পাওয়ার এন চিন্তা করি। আচ্ছা, তো এবার যদি এক্স পাওয়ার এন চিন্তা করা হয় তাহলে এটাকে ডিডিএক্স করলে আসবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই পাওয়ার 2 মাইনাস 1। আচ্ছা, এবার কিন্তু আমরা এক্স প্লাস ওয়াইকে এক্স ধরেছি, তাহলে এবার এক্স প্লাস ওয়াইকে আবারও ডিডিএক্স করতে হবে। এক্সকে ডিডিএক্স করলে আসে 1 প্লাস ওয়াইকে ডিডিএক্স করলে আসে ডিওয়াই বাই ডিএক্স। বা আমরা যেহেতু এটাকে ওয়াই ধরেছিলাম তো আমরা এখানে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে রয়েছে আমাদের 1 এবং সবগুলো কিন্তু গুণ আকারে রয়েছে, তো আমরা সবগুলোর সাথে ফার্স্ট অফ অল 1 গুণ করব, তাহলে লাইনটা হয় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, প্লাস সবগুলো কিন্তু এর সাথেও গুণ হবে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গুণ করতেছি ডিওয়াই বাই ডিএক্সের সাথে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাই, তো এজন্য এই প্লাস এই পুরো মানটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস। আর এই পাশে নিয়ে এসে আমরা একবারে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিব, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে থাকে 1, এরপর এটাই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, এবং ডিওয়াই বাই ডিএক্স যেহেতু কমন নিচ্ছি তাহলে বাকিটুকু থাকবে, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অঙ্কটা আমাদের শেষ। এবার জাস্ট এটা গুণ আকারে রয়েছে, এপাশে গেলে হবে ভাগ। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ এটাকে ডিডিএক্স করলে যেটা আসে সেটা হচ্ছে উপরে হবে আমাদের 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা লিখে ফেললাম। আর নিচে হবে যে এটা গুণ আকারে ছিল, এটাকে আমরা এই পাশে ভাগ পাঠিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে কস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রথম রাশিটার অ্যান্সার, এ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা বি নাম্বারটা সলভ করা ট্রাই করব। বি নাম্বারে বলা হয়েছে যে রুট -3 প্লাস রুট -3 এরকম করে একটা ধারা দেওয়া আছে, বলেছে যে এটার মান নির্ণয় করো। তো সুবিধার জন্য আমরা কি করব, এই সম্পূর্ণ ধারাটাকে এক্স ধরে নিব। আমরা লিখতে পারি ধরি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ -3 প্লাস আবার রুট -3 প্লাস আবারও রুট -3, এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন এই একদম বাইরে যে রুটটা রয়েছে যেটা সবার উপরে রয়েছে, তো এই রুটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু থাকবে তাহলে -3 প্লাস এই ধারাটুকু থাকবে। এখন খেয়াল করো এই ধারাটা কিন্তু প্রথমের ধারাটি, অর্থাৎ -3 প্লাস রুট -3, এই ধারাটা কিন্তু প্রথম যেটা ছিল সেটাই। আচ্ছা, আমি ধারাটা লিখে এরপর বোঝাচ্ছি। ধারাটা হচ্ছে আমাদের রুট -3 প্লাস রুট -3 প্লাস ডট ডট ইনফিনিটি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু এই ধারাটা কি বলেছিলাম এক্স। এখন তোমরা বলতে পারো যে এখানে কিন্তু একটা 3 কম আছে। তো দেখো এই ধারাটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত, তো ইনফিনিটি থেকে একটা সংখ্যা কমলে কিন্তু সেটা ইনফিনিটি থাকে,
এটা কিন্তু কমে না। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটাকেই এক্স ধরেছিলাম, অর্থাৎ আমরা এই জায়গায় লিখে দিতে পারি এক্স। তাহলে আমাদের যে লাইনটা হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল -3 প্লাস এই ধারাটাকে ধরেছিলাম এক্স, তাহলে এখানে এক্স লিখে দিলাম। এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসতেছি, তাহলে প্লাস এক্স এ পাশে গেলে হবে -x -3 এ পাশে গেলে হবে +3 ইকুয়াল 0। এবার যেহেতু দ্বিঘাত রাশি রয়েছে, আমরা একটা সমীকরণ জানতাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণ থেকে এক্সের মান বের করার সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে যেহেতু মিডল টার্ম হয় না, সেহেতু আমাদেরকে এইটা অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমাদের এক্স ইকুয়াল টু এই সূত্রটা লিখব, একবারে মান বসিয়ে দিব। তো এবিসি বলতে আমরা বোঝাচ্ছি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে হলো 1, বি হচ্ছে এক্সের সহগ মানে হচ্ছে -1, আর সি হচ্ছে ধ্রুবক অর্থাৎ 3। এগুলো হচ্ছে আমাদের এ, বি এবং সি এর মান। তো প্রথমে আছে -b, তো মাইনাস, এরপর বি হচ্ছে -1, তো মাইনাসে মাইনাসে কিন্তু +1, এরপর প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, তো -1কে স্কোয়ার করলে হয় 1, -4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 2a, এ হচ্ছে 1। আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে +-1 শুরুতে হচ্ছে শুধু 1, আচ্ছা এটা হচ্ছে শুধু 1, এরপর প্লাস মাইনাস ভিতরে আমাদের থাকে 3 4 12, 1 - 12, তো 1 - 12 করলে আসে -11। আমরা জানি যে রুটের ভিতরে মাইনাস থাকলে এটা কিন্তু জটিল সংখ্যা চলে আসে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি √11 এবং মাইনাসকে রুট করলে আমরা লিখব i। তাহলে এখানে লিখে দিচ্ছি √11i ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের x এর মান। এটাকে চাইলে আমরা পরে সাজিয়ে লিখতে পারি যে x ইকুয়াল টু 1/2 প্লাস মাইনাস √11/2 ইন্টু i। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় x এর মান, অর্থাৎ এই যে ধারাটি ছিল এই ধারাটিকে কিন্তু আমরা x ধরেছিলাম, তাহলে এই ধারাটির সমষ্টি যেটা হবে সেটাই হবে x, অর্থাৎ এই ধারাটির মান হচ্ছে হাফ প্লাস মাইনাস হবে এখানে হাফ প্লাস মাইনাস √11/2i। এটাই হচ্ছে এই ধারাটির মান। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। 5 নম্বর এমসিকিউতে বলা হয়েছে y ইকুয়াল 1 + 1 ডিভাইডেড বাই x + 2 বক্ররেখা x অক্ষকে p বিন্দুতে এবং y অক্ষকে q বিন্দুতে ছেদ করলে PQ রেখার সমীকরণ বের করো। এটাও কিন্তু খুবই বেসিক এবং সিম্পল একটা ম্যাথ। প্রশ্নে বলেছে যে এই বক্ররেখাটি x অক্ষকে p বিন্দুতে ছেদ করে। আমরা জানি x অক্ষকে ছেদ করলে y এর মানটা হয় 0, তো আমরা যদি y এর জায়গায় 0 বসাই তাহলে কিন্তু x পেয়ে যাব। তো এখানে যদি y এর জায়গায় 0 বসানো হয় তাহলে 0 ইকুয়াল 1 + 1 ডিভাইডেড বাই x + 2। তারপরের লাইনে +1 এপাশে গেলে হবে -1 ইকুয়াল টু 1/x + 2। আচ্ছা, এবার সিম্পলি যদি আমরা আর গুণ করি তাহলে, বা দুই পাশে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু হয়, দুই পাশে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে -1কে উল্টালে -1ই থাকে এবং এই পাশে উল্টালে হবে +2। আচ্ছা, এবার +2 এ পাশে আসলে হবে -3, তাহলে এ পাশে থাকবে শুধুমাত্র x। +2 এ পাশে আসলে -2 হয়, -1 আর -2 মিলে হলো -3, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম -3 আর y ছিল 0। সুতরাং আমাদের p বিন্দুটা হবে -3, 0। একইভাবে আমরা এবার q বের করব। তো q বিন্দুটা y অক্ষকে ছেদ করে, তো y অক্ষকে ছেদ করলে কিন্তু x এর মানটা 0 হয়। x এর জায়গায় যদি 0 বসানো হয় তাহলে y ইকুয়াল টু 1 + 1 ডিভাইডেড বাই 0 + 2 অর্থাৎ 2। তো 1 + 2 যদি আমরা এখানে লসাগু করি তাহলে নিচে হবে 2, উপরে হবে 2 একে 2 + 1 অর্থাৎ 3। তাহলে কিন্তু আমরা y পেয়ে গেলাম 3/2 আর x ছিল 0। তাহলে আমাদের q বিন্দুটা হচ্ছে x এর মান 0, y হচ্ছে 3/2। তো এবার আমাদেরকে এই দুইটা বিন্দু বিশিষ্ট সরল রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। তো দুইটা বিন্দু জানা থাকলে আমরা জানি যে রেখা সমীকরণ কীভাবে বের করতে হয়। সূত্রটা ছিল y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1।
তো আমরা এখানে বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি। প্রথমটাকে x1 y1 বলছি এবং দ্বিতীয়টাকে x2 y2 বলতেছি। তাহলে y মাইনাস y1, তো y1 হচ্ছে আমাদের 0 ডিভাইডেড বাই x মাইনাস x1 হচ্ছে আমাদের -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 ইকুয়াল টু y2 হচ্ছে আমাদের 3/2, নিচে হচ্ছে আমাদের x2 হচ্ছে 0 মাইনাস y1 হচ্ছে আমাদের 0 ডিভাইডেড বাই x1 হচ্ছে আমাদের -3, তাহলে এখানে যে মাইনাস ছিল আর -3 মাইনাসে মাইনাস হবে +3, তাহলে এখানে আমাদের থাকে 3/2। 3/2কে আমরা এভাবে লিখতেছি 3/2, আর জিরোগুলো কিন্তু লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আর নিচে ছিল আরেকটা 3, এটাকে এখানে লিখে দিলাম। তাহলে এই 3 এবং এই 3 কাটাকাটি গিয়ে থাকে হাফ। আচ্ছা, আর আমাদের বাম পাশে ছিল y ডিভাইডেড বাই x প্লাস 3 ইকুয়াল টু আমরা পেয়েছি হাফ। এবার যদি আমরা সিম্পলি আর গুণন করে দেই তাহলে x প্লাস 3 ইন্টু 1 অর্থাৎ x প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু y অর্থাৎ 2y। আমাদের অঙ্কটা এখানেই শেষ। এবার জাস্ট প্লাস 2yকে এই পাশে নিয়ে আসলে হবে x মাইনাস 2y, আর আগে থেকে ছিল প্লাস 3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় PQ রেখার সমীকরণ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর ম্যাথটা এসেছে যৌগুজীকরণ থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 2ax। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো আমরা ফার্স্টে এই বৃত্তটা লিখে ফেলবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এরপর প্লাস 2ax এই পাশে আসলে হবে মাইনাস 2ax ইকুয়াল টু 0। তো এই বৃত্তের সমীকরণ থেকে আমরা আগেই কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিব। আচ্ছা, তো কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই -2। আমাদের এখানে আচ্ছা কেন্দ্রকে আমরা প্রকাশ করি হচ্ছে -g, -f দিয়ে। এরপর বের করতেছি, তো কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্সের সহগ, তার মানে হলো -2a ভাগ -2। একইভাবে কোটি হবে y এর সহগ ভাগ -2। তো এখানে y যুক্ত কোনো রাশি নেই, তাহলে y এর সহগটা হচ্ছে 0 ডিভাইডেড বাই -2। তাহলে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্রটা পেয়ে যাই। তো কেন্দ্রের মান হচ্ছে আমাদের a, 0। আচ্ছা, এবার একইভাবে আমরা ব্যাসার্ধ বের করে ফেলবো। তো ব্যাসার্ধ বের করার যে সূত্র সেটা হচ্ছে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তো আমাদের এখানে -g হচ্ছে a, তাহলে g হবে -a। আচ্ছা, তো -a-কে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে হবে a স্কোয়ার। এরপর আমাদের f এর মানটাও 0 এবং c হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণে ধ্রুবক, যেটা এখানে নেই, তাহলে c এর মানটা হচ্ছে 0। তাহলে এবার যদি আমরা a স্কোয়ারকে রুট করি তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে আসে a। তাহলে বৃত্তের কেন্দ্র হলো a, 0 এবং ব্যাসার্ধ হলো a। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু ax, অর্থাৎ এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। আমরা জানি x স্কোয়ার ইকুয়াল 4ay অথবা y স্কোয়ার ইকুয়াল 4ax, এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, আর আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো 0, 0, কারণ পরাবৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এখানে যে আলফা এবং বিটা রয়েছে এগুলো হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু, যেগুলো কিন্তু এখানে নেই, তাহলে শীর্ষবিন্দু হলো 0, 0। আচ্ছা, এবার আমরা এই দুটো চিত্র গ্রাফের মধ্যে আঁকবো। প্রথমে আমরা বৃত্তটা আঁকার চেষ্টা করব। বৃত্তের কেন্দ্র হচ্ছে a, 0। তো এই বিন্দুটা কিন্তু x অক্ষের উপরে অবস্থিত হবে। আমরা ধরে নিচ্ছি কেন্দ্রটা হচ্ছে এইখানে, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের a এবং ব্যাসার্ধও কিন্তু a। তো বুঝতেই পারতেছো এই বৃত্তটা কিন্তু y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে, তাহলে বৃত্তের চিত্রটা হবে ঠিক এরকম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের a, 0 এবং ব্যাসার্ধ হচ্ছে a। এবার আমরা পরাবৃত্তটা আঁকবো। তো পরাবৃত্ত আঁকার ক্ষেত্রে যেই চলকটা একঘাতি হবে পরাবৃত্তের চিত্রটা সেদিকে হাঁ করে থাকবে। তো এখানে যেহেতু x এর পাওয়ারটা 1 অর্থাৎ x হচ্ছে একঘাতি, তো আমাদের পরাবৃত্তটা x অক্ষের বরাবর হাঁ করে থাকবে, অর্থাৎ আমাদের চিত্রটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের চিত্র। তো
এবার প্রশ্ন বলা হয়েছে এই যে বৃত্ত এবং পরাবৃত্ত এ দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল। দেখো আবদ্ধ অংশ কিন্তু এটাও হয় এটাও হয়, তো এর মধ্যে আমরা কোনটা নিব? যেটা ক্ষুদ্রতম অর্থাৎ উপরেরটা নিতে হবে। তাহলে আমাদের উপরের অংশের ক্ষেত্রফল এবং একইভাবে এই অংশটা কিন্তু নিচেও রয়েছে, তো এটাও নিতে হবে। তো আমাদের এই যে দাগানো অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো ক্ষেত্রফল বের করতে হলে এইটার যে ক্ষেত্রফল এটার কিন্তু একই ক্ষেত্রফল হবে। তাহলে আমরা যে কোনো একটা বের করব, পরে সেটাকে 2 দিয়ে গুণ করলেই টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা এই জন্য উপরের ক্ষেত্রফলটা বের করব। আচ্ছা, তো উপরের ক্ষেত্রফলটা দেখতেই পারতেছো যে এক্স অক্ষের উপরে অবস্থিত। তাহলে এই জন্য আমরা ক্ষেত্রফল বের করব এক্সের সাপেক্ষে, অর্থাৎ এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন করব এক্সের সাপেক্ষে। তাহলে এখানে লিখব ওয়াই, অর্থাৎ যেই সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে ওয়াই বের করলে আমরা এক্সের সমীকরণ পেয়ে যাব এবং এক্সের সমীকরণগুলো আমরা এখানে বসাবো। আচ্ছা, তো এবার দুটি সমীকরণ রয়েছে, তো বুঝতে পারতেছো একটা থেকে আরেকটা বিয়োগ করা লাগবে। তো কোনটা থেকে কোনটা বিয়োগ করব? এখানে দেখো বৃত্তের যে বক্ররেখাটা সেটা কিন্তু উপরে এবং পরাবৃত্তের বক্ররেখাটা কিন্তু নিচে রয়েছে। মনে রাখবে যেটা উপরে থাকবে তার সমীকরণটা আমরা আগে লিখব এবং যেটা নিচে থাকবে তার সমীকরণটা আমরা পরে লিখব। তাহলে উপরে হবে বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ ছিল এটা, এখান থেকে আমরা এটা লিখব না, আমরা এখান থেকে ওয়াই বের করে ওয়াই এর মানটা এখানে বসাবো। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে ওয়াই যদি আমরা বের করতে চাই তাহলে ফার্স্টে প্লাস এক্স স্কোয়ার এ পাশে গেলে হবে মাইনাস, তাহলে 2ax মাইনাস এক্স স্কোয়ার। তারপর ওয়াইয়ের মধ্যে একটা স্কোয়ার ছিল, এটাকে যদি পাঠিয়ে দিই তাহলে এখানে একটা রুট চলে আসবে। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ থেকে মাইনাস করতে হবে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, আমাদের লাগবে শুধু ওয়াই, তাহলে রুট করলে হবে রুট এ এক্স ডিএক্স। আচ্ছা, তো আমরা সমীকরণ লিখে ফেললাম। এবার আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট যেটা কাজ সেটা হচ্ছে লিমিটটা বসানো। তো লিমিট হচ্ছে আমাদের 0,0 থেকে এই বিন্দু পর্যন্ত। তো এই বিন্দুটা আমরা কীভাবে বের করব? দেখো এই পয়েন্টটা কিন্তু বৃত্ত এবং পরাবৃত্তের ছেদবিন্দু। তো আমাদের যেহেতু পরাবৃত্তের সমীকরণে ওয়াই স্কোয়ার এর মানটা দেওয়া আছে, তো আমরা জাস্ট সিম্পলি এই মানটা যদি এখানে বসাই তাহলে কিন্তু এক্সের মান পাওয়া যাবে। আর আমরা যেহেতু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তো আমাদের শুধুমাত্র এই ছেদবিন্দুর এক্সের মান অর্থাৎ ভুজের মানটা বের করলেই হবে। তো এই মানটা এখানে বসালে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বসাবো এ এক্স, আর ইকুয়াল টু ছিল 2ax, এটাকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2ax ইকুয়াল টু 0। তাহলে এখানে বিয়োগ করলে থাকে মাইনাস ax ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর আমরা এখান থেকে x কমন নিতে পারি। তো x যদি কমন নেওয়া হয় তাহলে হবে x মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতেই পারি যে x এর একটা মান হবে 0, আরেকটা মান হবে মাইনাস a, এ পাশে গেলে প্লাস a অর্থাৎ a। তাহলে বুঝতে পারতেছো যে আমাদের লিমিটটা হবে 0 থেকে a, অর্থাৎ এখানে লিখে দিব 0 থেকে a। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এরপর এই রাশিটাকে ইন্টিগ্রেট করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। তো ফার্স্টে যে পার্টটা রয়েছে এই অঙ্কটা কিন্তু আমাদের বইতেও রয়েছে এরকম ইন্টিগ্রেশন। তো এটাকে আমরা কি করতাম, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাতাম। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে a, রুটের ভিতরে দেখতে পাচ্ছ যে এখানে যে আমাদের সর্বোচ্চ যে ঘাত স্কোয়ার সেটার আগে কিন্তু মাইনাস রয়েছে। তো অঙ্কটা করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল মাইনাসটা কমন নিতে হবে। তো আমরা যদি মাইনাস কমন নিই তাহলে হবে এক্স স্কোয়ার, মাইনাসটা কমন নিয়েছি এজন্য কী হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে প্লাস 2ax ছিল, এটা হবে মাইনাস 2ax। আর ax-কে আমরা চাইলে এভাবে লিখতে পারি x ইন্টু a। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু অলরেডি a স্কোয়ার মাইনাস 2ab এতটুকু হয়ে গেছে। এরপর যদি আমরা প্লাস বি স্কোয়ার অ্যাড করি তাহলে কিন্তু সূত্র হয়ে যায়। তো আমরা এটাকে বলতেছি a এবং এটাকে বলতেছি বি, তাহলে বি স্কোয়ার বললে আমাদের অ্যাড করতে হবে এ স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এতটুকু সূত্র হয়ে গেল। আচ্ছা, বাট আমরা এক্সট্রা প্লাস এ স্কোয়ার নিয়ে এসেছি, এজন্য ব্যালেন্স করার জন্য মাইনাস এ স্কোয়ার নিতে হবে। আচ্ছা, তাহলে এটাকে ভেঙে ফেললাম। এরপর মাইনাস, যেহেতু দুটোর মধ্যে রুট রয়েছে এটাকে চাইলে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট এক্স, এরপর ডিএক্স।
আচ্ছা, এরপর ইন্টিগ্রেশন 0 থেকে a। আমরা জানি যে এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তো এখানে আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এই যে মাইনাস a স্কোয়ার এসেছিল, এর আগে কিন্তু শুরুতে মাইনাস রয়েছে, অর্থাৎ মাইনাস দিয়ে কিন্তু সবাইকেই গুণ করতে হবে। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a স্কোয়ার হয়, আর সেটাকে আমরা শুরুতে লিখে দিলাম। এরপর এটাকেও তো মাইনাস দ্বারা গুণ করতে হবে, এই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর মাইনাস রুট এ ইন্টু, এই যে এখানে রুট এক্স রয়েছে, এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি যে এক্স পাওয়ার হাফ, কারণ আমরা জানি যে রুট বলতে পাওয়ার হাফ বোঝায়। এরপর হচ্ছে আমাদের ডিএক্স। আচ্ছা, তো এবার আমরা সরাসরি ইন্টিগ্রেশনের সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো প্রথমটায় আমাদের যে সূত্র হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট। আমরা এটা সূত্রটা পড়েছিলাম, সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সূত্র একটু বড় ছিল, তো এটা সহজে কীভাবে মনে রাখা যায় সেটা বলে দিচ্ছি। আমরা ফার্স্টে লিখে দিব এক্স বাই টু ইন্টু রুটের ভিতরে যা আছে তা, অর্থাৎ এই পুরোটাই লিখে দিব এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লিখার পরে এ লিখব, তো এর আগে কিন্তু প্লাস, এজন্য আমরা প্লাস দিব, তারপর লিখব এ স্কোয়ার ভাগ টু, এ স্কোয়ার ভাগ টু। আচ্ছা, এতটুকু লেখার পরে এই জিনিসটা যদি আমাদের 1 বাই আকারে থাকতো, অর্থাৎ ইন্টিগ্রেশন 1 বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি এভাবে থাকতো তাহলে কি হতো? এটার সূত্র কিন্তু আমরা পড়েছিলাম সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানেও সেম জিনিসটাই হবে, এই রাশিটা 1 বাই আকারে থাকলে যেটা হতো সেটা এখানে লিখব। তাহলে এখানে আমরা লিখে দিব সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে আমাদের সূত্রটা হলো এক্স বাই টু ইন্টু রুটের ভিতরে যা আছে তা প্লাস এ স্কোয়ার বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই সূত্রটাই আমরা এখানে লিখব। তো দেখতে পাচ্ছ এখানে এক্সের জায়গায় রয়েছে এক্স মাইনাস এ, তাহলে আমাদের এখানে এক্সের জায়গায় লিখতে হবে এক্স মাইনাস এ। তাহলে সূত্রটা আমরা এখান থেকে লিখতেছি যে প্রথমে রয়েছে এক্স বাই টু, তাহলে লিখব এক্স মাইনাস এ ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে রুটের ভিতরে যা আছে তা। তো আমরা চাইলে এটা লিখতে পারি, অথবা দেখো এটা আমরা কোত্থেকে পেয়েছি, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তো এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা, তো আমরা একবারে এটাই লিখে দিচ্ছি। তাহলে হবে টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স বাই টু রুটের ভিতরে যা আছে তা। এরপর এই স্কোয়ারের আগে কিন্তু প্লাস রয়েছে, তো এই জন্য আমরা দিব প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তো এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এক্স বাই এ। তো এতটুকু শেষ। এরপর মাইনাস রুট এর জায়গায় রুট এ হবে। আচ্ছা, এবার হচ্ছে এক্স পাওয়ার এন, এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র ছিল এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, অর্থাৎ এক্সের যে পাওয়ার থাকবে তার সাথে এক যোগ করতে হবে এবং এই জিনিসটাই আবার নিচেও লিখতে হবে। তাহলে আমাদের এখানে এক্সের পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা এখানে লিখব হাফ প্লাস ওয়ান এবং নিচেও লিখব হাফ প্লাস ওয়ান। তো হাফ প্লাস ওয়ান করলে আসে 3/2, সেটা একবার লিখে দিচ্ছি, এখানেও হবে 3/2, নিচেও হবে 3/2। তো আমাদের কিন্তু ইন্টিগ্রেট করা শেষ। এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। তো আমাদের লিমিটটা ছিল, আপার লিমিট ছিল এ, লোয়ার লিমিট ছিল 0, তাহলে এখানে বসাবো এ, এখানে বসাবো 0। আচ্ছা, এবার যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে ফার্স্টে যদি এ বসানো হয় তাহলে এ মাইনাস এ, এটা করলে কিন্তু 0 আসে। এরপর কি আসে সেটা দেখার কিন্তু দরকার নেই, এই পুরোটাই 0 হয়ে যাবে। একইভাবে যদি আমরা এখানে এ বসাই তাহলে এ মাইনাস এ 0, 0 বাই সামথিং করলে 0ই আসে। তো সাইন ইনভার্স 0 এর মানটা কিন্তু 0ই হয়, তাহলে এটাও 0 পেলাম, এটাও 0 পেলাম। এরপর যদি এখানে বসানো হয় তাহলে 0 আসবে না, তাহলে আমরা লিখে দিচ্ছি মাইনাস রুট এ, অর্থাৎ এ পাওয়ার হাফ ইন্টু এখানে যদি এ বসানো হয় তাহলে এ পাওয়ার 3/2, এ পাওয়ার 3/2 ইন্টু আমাদের যে 3/2 ছিল এটা যদি আমরা উপরে উঠিয়ে দিই তাহলে উল্টিয়ে হয়ে যাবে 2/3। আচ্ছা, তো আপার লিমিট বসানো হলো। এরপর লোয়ার লিমিট বসানোর পূর্বে আমরা অবশ্যই একটা মাইনাস দিয়ে নিব।
তো মাইনাস এবার লোয়ার লিমিটটা বসাবো। তো যদি আমরা এখানে 0 বসাই তাহলে রুটের ভিতরে খেয়াল করো এখানে 0 বসালে এতটুক 0 এবং এটাও কিন্তু 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, অর্থাৎ এবারও কিন্তু এই রাশিটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা এখানে 0 বসাবো। তো এখানে যদি 0 বসানো হয় তাহলে a² থাকবে ইন্টু সাইন ইনভার্স 0 মাইনাস এ, অর্থাৎ মাইনাস এ। তো মাইনাস এ ডিভাইডেড বাই এ তাহলে আসে -1। তো আমরা জানি সাইন ইনভার্স 1 করলে আসে π/2, তাহলে সাইন ইনভার্স -1 করলে আমরা লিখব -π/2। আচ্ছা, তো এখানে 0 বসালাম। এরপর হচ্ছে আমাদের মাইনাস, এখানে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু 0 পাওয়ার সামথিং 0ই হয়, অর্থাৎ এই পুরোটা কিন্তু 0 হয়ে যায়। তো এখানে 0 হবে। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, তাহলে -2/3 আমরা শুরুতে লিখছি। এখানে দুটো একই সংখ্যা গুণ আকারে রয়েছে। আমরা জানি যে একই জিনিস গুণ আকারে থাকলে তাদের পাওয়ারগুলো যোগ করতে হয়, অর্থাৎ এখানে হবে a পাওয়ার হাফ প্লাস 3/2, হাফ প্লাস 3/2। এরপর হচ্ছে মাইনাস। তো এখানে দেখো এখানে কিন্তু এটা মাইনাস রয়েছে, তো মাইনাসে মাইনাসে আমরা একবারে প্লাস লিখে দিতে পারি। তারপর হবে পাই ডিভাইডেড বাই 2 দুগুণা হয় আমাদের 4, তো π/4 ইন্টু হচ্ছে a²। আচ্ছা, এরপর π/4 ইন্টু a² -2/3 ইন্টু a পাওয়ার, এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে 2 এবং উপরে হবে 1 + 3 অর্থাৎ 4, তাহলে 4/2 করলে কিন্তু 2 আসে, অর্থাৎ a² আসবে। এরপর আমরা চাইলে a² কমন নিয়ে বলতে পারি π/4 -2/3 ইন্টু a²। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের এখানে ছোট একটি মিস্টেক হয়েছে। এখানে কিন্তু এটা সম্পূর্ণ ক্ষেত্রফল না। আমরা যখন চিত্র এঁকেছিলাম তখন বলেছিলাম যে এখানে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ উপরে একটা নিচে একটা। আমরা কিন্তু শুধুমাত্র উপরেরটা বের করেছি, তো এটার পরে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা মোট ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা যে ইন্টিগ্রেশন লিখেছিলাম এখানে কিন্তু একটা 2 লিখতে হবে, সবার সাথে এখানে 2 লিখতে হবে। আমরা এখানে প্রত্যেকের সাথে 2 লিখে দিচ্ছি, তাহলে এখানে প্রত্যেকের সাথে একটা 2 হবে, 2 গুণ হবে। আচ্ছা, এটার সাথেও 2, তারপর আমাদের নিচেও 2 লিখতে হবে। আচ্ছা, তো এরপর যদি আমরা এর সাথে 2 দ্বারা গুণ করে দিই একবারে, তাহলে 2 আর 4 এটা কাটাকাটি করলে কিন্তু π/2 আসে। এরপর এটার সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 2 দুগুণে হবে 4। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল, অর্থাৎ π/2 -4/3 ইন্টু a²। এটা হচ্ছে আমাদের সঠিক ক্ষেত্রফল। আচ্ছা, এবার আশা করি সবাই ম্যাথটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আমাদের এখানে 2 গুণ করতে হতো। আচ্ছা, চলো এবার 7 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে একই বেগে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপক বলতে বোঝায় আমরা যদি আকাশের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করি তাহলে সেটাকে আমরা প্রক্ষেপক বলতে পারি। আচ্ছা, তো একটি প্রক্ষেপককে একই বেগে নির্দিষ্ট পাল্লা r এর জন্য 2টি বিচরণ পথ, অর্থাৎ আমরা একটি বস্তুকে 2 বার নিক্ষেপ করেছি এবং সেক্ষেত্রে আমাদের বিচরণ পথ ছিল 2টা। আচ্ছা, তো 2টা বিচরণ পথের জন্য সর্বাধিক উচ্চতা একবার হচ্ছে h এবং আরেকবার হচ্ছে h'। তাহলে দেখাও যে r = 4√h × h'। আচ্ছা, এই প্রশ্নে আমাদের যে ইম্পর্ট্যান্ট কথাগুলো সেগুলো হচ্ছে আমরা যে 2 বার নিক্ষেপ করেছি 2 বারেই কিন্তু আমরা একই বেগে নিক্ষেপ করেছি, এবং 2 বার নিক্ষেপ করার ফলে যে আমাদের আনুভূমিক পাল্লা সেটাও কিন্তু একটি নির্দিষ্ট প্রশ্নে বলা আছে। তাহলে 2 ক্ষেত্রে কিন্তু আমাদের বেগ একই এবং আনুভূমিক পাল্লার মানটাও একই। তো একই বেগে নিক্ষিপ্ত করলে যখন আমরা আনুভূমিক পাল্লার মানটা একই পাই, তখন আমরা বলতেই পারি যে আমরা যে 2 বার নিক্ষেপ করেছি, প্রথমবার যদি থিটা কোণে নিক্ষেপ করে থাকি, দ্বিতীয়বার আমাদেরকে নিক্ষেপ করতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে, তাহলেই আমরা একই আনুভূমিক পাল্লা পাবো। আচ্ছা, তো এই জিনিসটা কিভাবে সম্ভব? আমরা যদি জাস্ট ছোট একটা প্রুফ দেখাই তাহলে বুঝতে পারবে। আমরা জানি আনুভূমিক পাল্লা r এর সূত্র হচ্ছে u² sin 2θ ডিভাইডেড বাই g, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা প্রথম বস্তুটাকে থিটা কোণে নিক্ষেপ করেছি, তাহলে আনুভূমিক পাল্লার মান হলো এটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে r'
হবে আনুভূমিক পাল্লা, এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা একই বেগে নিক্ষেপ করেছি, শুধু এক্ষেত্রে আমাদের কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ থিটার জায়গায় আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস থিটা, আর জি এর মান তো একই থাকবে। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু সাইন, যদি এখানে 2 দ্বারা গুণ করা হয় তাহলে 90 দুগুণে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি। এখন দেখো সাইনের ভিতরে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, এটা করলে কিন্তু সাইন 2 থিটা হয়। তাহলে বলতে পারি ইউ স্কোয়ার সাইন, এটাকে আমরা বলতে পারি সাইন 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। এটা ছিল আমাদের আর প্রাইমের মান। খেয়াল করলে দেখতে পাবে যে এই মানটাই কিন্তু আর এর ছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আর প্রাইম এবং আর হচ্ছে আমার সমান, অর্থাৎ দুই ক্ষেত্রে যদি আমরা একই বেগে এবং একটা হচ্ছে থিটা কোণে আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে নিক্ষেপ করি, কেবলমাত্র তখনই আনুভূমিক পাল্লা সমান হওয়া সম্ভব। তো এখানে যেহেতু বলেছে দুই ক্ষেত্রে আমাদের আনুভূমিক পাল্লার নির্দিষ্ট, সেটা হচ্ছে আর, অর্থাৎ দুই ক্ষেত্রে আনুভূমিক পাল্লার মানটা সমান, এবং এটা তখনই হবে যখন আমরা একটাকে থিটা কোণে নিক্ষেপ করব এবং দ্বিতীয়টাকে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে নিক্ষেপ করব। আচ্ছা, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপর আমাদের বলা হয়েছে সর্বাধিক উচ্চতা। আচ্ছা, এটা যদি আমি চিত্রকে বুঝাই তাহলে ফার্স্টে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো নিক্ষেপ করেছিলাম। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করার ফলে বস্তুটা এভাবে গিয়ে ভূমিতে পড়লো, এতটুকু হচ্ছে তার আনুভূমিক পাল্লা, এবং এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এইচ। আচ্ছা, তো আমরা একটু আগে শিখেছি আমরা যদি একই আনুভূমিক পাল্লা পেতে চাই তাহলে প্রথমটাকে থিটা কোণে নিক্ষেপ করলে দ্বিতীয়বার আমাকে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 30 ডিগ্রি হলে 90 মাইনাস 30, তার মানে হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হবে। তো আমরা দ্বিতীয়বার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছি, তাহলে আমাদের বস্তুটা ঠিক এই বিন্দুতে এসে পড়বে, অর্থাৎ আনুভূমিক পাল্লার মানটা একই থাকবে। কিন্তু খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম হাইট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা বলতেছি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হাইটটা হবে এইচ প্রাইম। তো আমাদের এই যে আর এবং এইচ প্রাইম এর মাঝখানে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে আর ইকুয়াল 4√h ইন্টু এইচ প্রাইম। এটাই আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। তো এইচ মানে হলো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা জানি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, যেখানে ইউ হলো যেই বেগে নিক্ষেপ করেছে সেটা এবং থিটা হলো যেই অ্যাঙ্গেলে নিক্ষেপ করেছে সেটা। আচ্ছা, তো এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতেছি সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ প্রাইম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের বেগের মানটা একই থাকবে, কিন্তু থিটার জায়গায় বসবে 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2g। আচ্ছা, তো এবার আমরা জানি যে সাইনের ভিতরে যদি 90 থাকে তাহলে এটাকে চেঞ্জ করে কজ লিখতে হয়, অর্থাৎ সাইন স্কোয়ার 90, এটাকে আমাদের লিখতে হবে কজ স্কোয়ার, এরপর থিটার জায়গায় থিটা বসিয়ে দিব, আর নিচে হবে আমাদের 2g। তো এটা হচ্ছে আমাদের এইচ প্রাইমের মান। আমরা এইচ পেয়ে গেলাম এবার, এবং এইচ প্রাইম পেয়ে গেলাম। তা এবার কিন্তু আমরা চাইলে রাইট হ্যান্ড সাইড থেকেই এটা প্রুফ করতে পারি খুব সহজেই। তো রাইট হ্যান্ড সাইডে বলা আছে যে 4√h ইন্টু এইচ প্রাইম। তো আমরা জাস্ট সিম্পলি এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে 4 ইন্টু রুট ওভার অফ দুটোর গুণফল, এইটা এবং এইটা গুণ করলে আমরা পাই ইউ স্কোয়ার, এবং ইউ স্কোয়ার গুণ করলে আমরা পাই ইউ পাওয়ার 4। এরপর সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g ইন্টু 2g, অর্থাৎ 4g স্কোয়ার। এবার যদি আমরা এটাকে রুট করে দেই তাহলে ইউ পাওয়ার 4 এটাকে রুট করলে হবে ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, এগুলোকে রুট করলে কিন্তু স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে হবে সাইন থিটা ইন্টু কস থিটা। 4কে রুট করলে হবে 2, জি স্কোয়ারকে রুট করলে হবে জি। তাহলে এবার 4 এবং 2 কাটাকাটি গেলে কিন্তু আমাদের উপরে 2 থাকে। তো 4 এবং 2 কাটাকাটি করে আমরা এখানে 2 লিখলাম। এবার খেয়াল করো আমাদের এখানে 2 সাইন থিটা কস থিটা এসেছে। আমরা যদি ফার্স্টে লিখে দিই আমাদের ইউ স্কোয়ার এবং জি, আমরা লিখে দিচ্ছি এখানে ইউ স্কোয়ার এবং জি লিখে দিলাম। এরপর হয় 2 সাইন থিটা কস থিটা। তো ত্রিকোণমিতিতে পড়েছি আমরা যে 2 সাইন থিটা কস থিটা এর সূত্র হলো সাইন 2 থিটা।
তাহলে 4√h ইন্টু h প্রাইম থেকে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি r এর মান, ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি, আমরা কিন্তু এটাই পেয়েছি। তাহলে বলতেই পারি এটা ইকুয়াল টু আর, অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম যে 4√h ইন্টু h প্রাইম ইকুয়াল টু আর। শুট। তো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল। আমাদের এখানে যে বেসিক জিনিসটা কাজে লেগেছে সেটা হলো, যদি আমরা একই বেগে দুটো বস্তুকে বা একটি বস্তুকে একাধিকবার নিক্ষেপ করি তাহলে আমরা সমান বা একই আনুভূমিক পাল্লা পাবো তখন যখন অ্যাঙ্গেলগুলো হবে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা। এক্ষেত্রে আমরা একই আনুভূমিক পাল্লা পাবো এবং সর্বাধিক যেই হাইট সেটা অবশ্যই আলাদা হবে। তো আমরা কেন একই আনুভূমিক পাল্লা পাবো সেটা কিন্তু আমি এখানে প্রুফ করে দেখিয়েছি। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, একই আনুভূমিক পাল্লা পাওয়ার শর্ত হলো অ্যাঙ্গেলগুলো একটা হবে থিটা আর একটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 8 নাম্বার ম্যাথটা সলভ করা যাক। এখানে দুইটা ম্যাথ রয়েছে, আমরা ফার্স্টে এ নাম্বারটা সলভ করছি। তো এ নাম্বারে বলা হয়েছে যে প্রমাণ করো যে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65 ইকুয়াল π/2। তো এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমরা কি করতাম যে এই সাইন ইনভার্সগুলোকে টেন ইনভার্সে কনভার্ট করতাম। তো ফার্স্টে রয়েছে সাইন ইনভার্স 4/5, এটাকে আমরা টেন ইনভার্সে কনভার্ট করব। তো কিভাবে কনভার্ট করব, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স 4/5। আমরা জানি সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4 এবং অতিভুজ হচ্ছে 5। তো আমরা এখানে লম্বের জায়গায় 4 বসাবো এবং অতিভুজের জায়গায় 5 বসাবো। তাহলে বুঝতে পারতেছো যে ভূমিটা হবে 3, কারণ 3 4 5। আচ্ছা, তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম 4, ভূমি পেয়ে গেলাম 3। তাহলে সাইন ইনভার্সকে টেন ইনভার্সে কনভার্ট করলে আমরা এখানে লিখব টেন থিটার সূত্র কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লিখব লম্ব হচ্ছে 4 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 3। আচ্ছা, একইভাবে আমরা এটাকে টেন ইনভার্সে কনভার্ট করব। তাহলে টেন ইনভার্স, এটার ক্ষেত্রে আমরা আরেকটা চিত্র এঁকে নিব। এখানেও সেম সাইন ইনভার্স, অর্থাৎ লম্ব বাই অতিভুজের মান দেওয়া আছে। তাহলে লম্বের জায়গায় বসাবো 5, অতিভুজের জায়গায় বসাবো 13। তাহলে ভূমি কত হবে, 5 12 13। এই মানগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা চাইলে সূত্র দিয়ে বের করতে পারি, পিথাগোরাসের সূত্র দিয়ে। সেটা ছিল, ভূমি বের করার সূত্র ছিল রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা করলেও কিন্তু 12ই আসে। তো আমরা এখানে কিছু অনুপাত মনে রাখবো, তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে 3 4 5 আর একটা হচ্ছে 5 12 13। তো এই দুটা কিন্তু খুবই কমন সমকোণী ত্রিভুজের অনুপাত। অর্থাৎ লম্ব আর ভূমি যদি হয় 3 এবং 4 তাহলে অতিভুজ হবে 5। মানে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে আমরা যেন তৃতীয় বাহুটার মান লিখতে পারি। তো এই অনুপাতগুলোর মান জানা থাকলে খুবই উপকার হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লম্ব এবং ভূমি পেয়ে গেলাম। তাহলে টেন ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 5 ডিভাইডেড বাই 12। একইভাবে যদি আমরা এটাকে টেন ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে 16 আর অতিভুজ হচ্ছে আমাদের 65। তাহলে ভূমিটা আমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে। তাহলে ভূমি হচ্ছে আমাদের রুট অতিভুজ স্কোয়ার অর্থাৎ 65 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ 16 স্কোয়ার। তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি 63। তাহলে আমাদের ভূমি হলো 63, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব, লম্ব ডিভাইডেড বাই ভূমি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এবার আমরা প্রথমে তিনটা যেহেতু একসাথে আছে, তো তিনটা একসাথে না করে দুইটা করে করব। ফার্স্টে এইখানে আর এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির সূত্র। সূত্রটা যারা জানো না তাদের জন্য আমি সাইডে লিখিয়ে দিচ্ছি। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এর সূত্র হচ্ছে টেন ইনভার্স, উপরে হবে এক্স প্লাস ওয়াই, নিচে হবে 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা এটাকে এখানে প্রথমটাকে এক্স বলতেছি এবং দ্বিতীয়টাকে ওয়াই বলতেছি। তাহলে আমাদের সূত্র হলো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তারপর আছে আমাদের প্লাস টেন ইনভার্স 16 ডিভাইডেড বাই 63। আচ্ছা, তো এই ক্যালকুলেশনটা আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি।
তো আমরা এখানে ফার্স্টে টেন ইনভার্স লিখে দিব, এরপর এখানে গুণভাগ করলে কত আসে সেটা আমরা এখানে বের করতেছি। তাহলে আমাদের উপরে রয়েছে 4/3, তাহলে 4/3, তারপর হচ্ছে প্লাস 5/12, 5/12, আর নিচে হচ্ছে 1 মাইনাস 4/3 ইন্টু 5/12, 4/3, তারপর হচ্ছে ইন্টু 5/12। তাহলে আমরা পুরো রাশিটা এখানে তুলে ফেললাম। তাহলে ইকুয়াল চিহ্ন দিলে আমাদের মানটা চলে আসলো 63/16। তাহলে এখানে আমরা লিখব 63/16। আচ্ছা, এখন খেয়াল করো এই মানটা যা এসেছে এটা কিন্তু ঠিক উল্টা এসেছে। আমরা এখন এরকম আসলে একটা কাজ করব, এই টেন ইনভার্সকে কট ইনভার্স লিখব। তো টেন ইনভার্সের সূত্র ছিল লম্ব বাই ভূমি, আর কটের সূত্র কিন্তু ভূমি বাই লম্ব, অর্থাৎ জাস্ট সিম্পলি এটাকে উল্টালি হয়ে যায়। তাহলে কট ইনভার্স হবে 63/16। আচ্ছা, এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হয় π/2। অর্থাৎ টেন ইনভার্সের পরে যে সংখ্যা থাকবে কট ইনভার্সের পরেও যদি একই সংখ্যা থাকে এবং এই দুটো যদি যোগ আকারে থাকে তাহলে এর মানটা হবে π/2। তো দেখতে পাচ্ছ টেন ইনভার্স এটাকে যদি এক্স বলি তাহলে এটাও এক্স, তাহলে এই দুটোর যোগফল হবে আমাদের π/2। আচ্ছা, প্রশ্নে কিন্তু আমাদের এইটাই প্রুফ করতে বলেছিল, তো এখানে আমরা লিখে দিতে পারি প্রুফড। এবার আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। তো আমরা এখানে বি নাম্বার প্রশ্নটা লিখে ফেললাম। এখানে বলেছে যে মান নির্ণয় করো ইন্টিগ্রেট এক্স টেন ইনভার্স এক্সকে, এবং লিমিট দেওয়া আছে 1 থেকে √3। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো রাশি গুণ আকারে রয়েছে। তো এর জন্য আমাদেরকে এখানে ইন্টিগ্রেশনের ইউভি রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। তো এর সূত্র হবে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, অর্থাৎ ইউকে রেখে আমরা ভিকে ইন্টিগ্রেট করব, এরপর মাইনাস দিয়ে এই জিনিসটাই আমরা আবারও লিখব, এখানে যা লিখেছি সেটা আবারও লিখব, অর্থাৎ আবারও আমরা ভিকে ইন্টিগ্রেট করব। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে ইউকে কিছু করিনি, বাট ভিকে 2বার ইন্টিগ্রেট করেছি। তো ইউকে এবার কিছু একটা করা দরকার, তো আমরা ইউকে ডিডিএক্স করব, অর্থাৎ এখানে আমরা ইউকে ডিডিএক্স করতেছি এবং ভিকে ইন্টিগ্রেট করতেছি। এই কাজটা করার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে আবারও ইন্টিগ্রেট করব। তো এটাই হচ্ছে আমাদের ইউভি রুল। আচ্ছা, তো এখানে একটা শর্ত রয়েছে, আমরা চাইলে কিন্তু যে কোনো একটাকে ইউ আর একটাকে ভি ধরতে পারবো না। এর একটা শর্ত হচ্ছে আমাদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে লিয়েট, এটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এল বলতে আমাদের বোঝায় লগারিদমিক, আই বলতে বোঝায় ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, অর্থাৎ আমাদের যে সাইন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স ইত্যাদি বিভিন্ন ত্রিকোণমিতির উপরে যখন ইনভার্স থাকে সেটাকে বোঝাচ্ছি আমরা আই দিয়ে, অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। এরপর আমাদের এ হচ্ছে অ্যালজেব্রিক যে সকল রাশি রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এক্স কিউব, অথবা শুধু এক্স, অথবা 1, অথবা যে কোনো সংখ্যা ইত্যাদি, এগুলোকে আমরা বলতেছি অ্যালজেব্রিক। আর এল মানে ছিল লগারিদমিক, অর্থাৎ লগ, লন এক্স, লগ এক্স ইত্যাদি। এরপর আমাদের টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, তার মানে হলো সাইন এক্স, টেন এক্স, কজ এক্স ইত্যাদি। আর ই মানে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, তো এক্সপোনেনশিয়াল হচ্ছে ই পাওয়ার এক্স অথবা এ পাওয়ার এক্স, অর্থাৎ চলক যখন পাওয়ারে থাকে সেগুলোকে আমরা বলি এক্সপোনেনশিয়াল। আচ্ছা, তো আমাদেরকে এই সিরিয়ালে আগাতে হয়, যেটাকে আমরা আগে পাবো সেটাকে ইউ ধরতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে যেই দুটো রাশি রয়েছে, একটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, একটা হচ্ছে অ্যালজেব্রিক। তো এবার বলো আই এবং এ এখানে কোনটা আগে আসে? আই কিন্তু আগে আসে, অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক আগে আসে, অ্যালজেব্রিক পরে আসে। তো যেটা আগে আসে সেটাকে আমরা ইউ ধরবো, যেটা আগে আসে সেটাকে আমরা ইউ ধরবো, এবং যেটা পরে আসছে সেটাকে আমরা ভি ধরবো। তো আমাদের এখানে টেন ইনভার্স এক্স হচ্ছে ইউ, আর শুধু এক্সটা হচ্ছে আমাদের ভি। তো এবার আমরা এই সূত্রটা লিখে দিব। সূত্র ছিল ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেট করা, অর্থাৎ টেন ইনভার্স এক্স এটা রেখে দিব এবং ইন্টিগ্রেট করব ভিকে, অর্থাৎ এক্সকে, এবং মাইনাস চিহ্ন দিয়ে এই জিনিসটাই আমরা আবারও লিখব। তাহলে টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেট এক্স ডিএক্স লিখার পরে আমরা ইউকে এবার ডিডিএক্স করব।
আচ্ছা, তো ইউকে ডিডিএক্স করলাম আর ভিকে ইন্টিগ্রেট করলাম, করার পরে এই সম্পূর্ণ জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবারও ইন্টিগ্রেট করব। আচ্ছা, তাহলে চলো এবার এটা সলভ করা যাক। আমরা লিমিটটা পরে দিব, সমস্যা নেই। তাহলে টেন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার এন ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আসে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ এক্সের পাওয়ার যদি কোনো থাকে এবং সেটাকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে পাওয়ারের সাথে এক যোগ করতে হয় এবং এই জিনিসটাই নিচে লিখতে হয়। তো এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, তো যদি আমরা এক্স পাওয়ারের সাথে এক যোগ করি তাহলে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু, নিচেও হবে টু। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেট করা শেষ। এরপর মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স। আমরা জানি টেন ইনভার্স এক্সকে ডিডিএক্স করলে আসে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু সরাসরি সূত্র। এরপর ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, যেটা আমরা একটু আগে করেছি, তো এটাকে করলে হবে এক্স স্কোয়ার ভাগ টু। তো ভাগ টুকে আমি এখানে না লিখে বাইরে হাফ লিখছি, একই কথা। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম ডিএক্স। তো আমাদের এখানে কিন্তু ইন্টিগ্রেশন করা শেষ, আমাদের জাস্ট এইখানে ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে লব এবং হরের পাওয়ার কিন্তু সেম। তো যখনই পাওয়ার সেম থাকে আমরা চেষ্টা করব হরে যা আছে সেটাই হুবহু উপরে লিখে দেওয়ার। আচ্ছা, এটা পরের লাইনে লিখতেছি। তাহলে এক্স স্কোয়ার বাই টু ইন্টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ। আমাদের হরে রয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো এবার আমরা উপরেও লিখে দিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু ওয়ান এক্সট্রা নিয়ে এসেছি, তো ওয়ান যেহেতু এক্সট্রা নিয়ে এসেছি ব্যালেন্স করার জন্য আমাদেরকে মাইনাস ওয়ান করতে হবে। এরপর ডিএক্স, এরপর এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ। এখন আমরা এটাকে এবং মাইনাস ওয়ানকে সেপারেট করব, অর্থাৎ এইটা ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখব এবং মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখব। তাহলে যদি এইটা ভাগ এটা লিখি তাহলে কিন্তু ওয়ান চলে আসে। এরপর মাইনাস ওয়ানের নিচে এটা লিখলে হয় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর বাইরে হবে ডিএক্স। আচ্ছা, এরপর এক্স স্কোয়ার বাই টু ইন্টু হচ্ছে আমাদের টেন ইনভার্স এক্স মাইনাস হাফ। তো এবার যদি আমরা ওয়ানকে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসবে এক্স, ওয়ানকে ইন্টিগ্রেট করলে আসবে এক্স মাইনাস, যদি আমরা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করি তাহলে আসবে টেন ইনভার্স এক্স। কারণ দেখো একটু আগে যখন আমরা এখানে ডিডিএক্স করেছিলাম, ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স করেছিলাম, তখন আমরা কিন্তু এখানে লিখেছিলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার যদি এই ডিডিএক্সটাকে এই পাশে পাঠানো হয় তাহলে বলতে পারি টেন ইনভার্স এক্স ডিডিএক্স এ পাশে গেলে হবে ইন্টিগ্রেট ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসে টেন ইনভার্স এক্স, এটাই আমরা এখানে লিখেছি। আচ্ছা, তো আমাদের ইন্টিগ্রেট করা কিন্তু শেষ, এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। তো আমাদের লিমিট ছিল রুট থ্রি আর হচ্ছে ওয়ান, তো আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা এখানে দিচ্ছি। আমাদের আপার লিমিট হলো রুট থ্রি এবং লোয়ার লিমিট হচ্ছে ওয়ান। আচ্ছা, তো লিমিটটা যদি এখানে বসাই তো এখানে ফার্স্ট অফ অল রুট থ্রি বসালে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি, তাহলে এখান থেকে আমরা পাবো থ্রি বাই টু ইন্টু টেন ইনভার্স রুট থ্রি। আমরা জানি 10 মান হচ্ছে রুট থ্রি, তাহলে টেন ইনভার্স রুট থ্রি করলে আমরা পাবো 60 অর্থাৎ পাই বাই থ্রি। এরপর মাইনাস হাফ ইন্টু এক্স। আচ্ছা, এখানে কিন্তু হাফ সবার সাথে গুণাকারে রয়েছে, আমরা যেহেতু ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি তাহলে এখানে কিন্তু এক্স বাই টু এবং এখানেও হাফ গুণ করতে হবে। তাহলে এখানে যদি রুট থ্রি বসানো হয় তাহলে আসে রুট থ্রি বাই টু, তাহলে মাইনাস রুট থ্রি বাই টু। এরপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হাফ এবং হাফ। আচ্ছা, এখানে তো আমাদের মাইনাস দিয়েও গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হবে। আচ্ছা, তাহলে প্লাস হাফ আর টেন ইনভার্স রুট থ্রি, তো টেন ইনভার্স রুট থ্রির মানটা হচ্ছে 60 যেটা আমরা একটু আগে লিখেছি, তাহলে হাফ ইন্টু পাই বাই থ্রি। তাহলে আমাদের আপার লিমিটটা বসানো হলো, এরপর মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসাবো। তো লোয়ার লিমিটটা হচ্ছে আমাদের ওয়ান। আচ্ছা, তাহলে এখানে যদি ওয়ান বসানো হয় তাহলে পাই ওয়ান বাই টু ইন্টু এইখানে ওয়ান বসানো হলে টেন ইনভার্স ওয়ান, তার মানে হলো পাই বাই ফোর 45 ডিগ্রি। এরপর মাইনাস
এক্সের জায়গায় 1 বসালে কিন্তু হাফই থাকে, তাহলে এখানে হবে হাফ, আর এখানে আছে আমাদের প্লাস হাফ ইন্টু 10⁻1 অর্থাৎ π/4। আচ্ছা, তাহলে এবার জাস্ট আমরা এখান থেকে যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা আসে সেটাই লিখে দিব। তাহলে এখান থেকে আমাদের 3 আর 3 কাটাকাটি যায়, তাহলে থাকে π/2, এরপর মাইনাস √3/2 প্লাস π/3 দুগুণে 6, π/6 চলে আসে, মাইনাস এখানে আমাদের আসে π/8, তারপরে মাইনাসে মাইনাসে হয় আমাদের প্লাস হাফ, এরপর প্লাসে মাইনাসে মাইনাস π/4 দুগুণে 8। আচ্ছা, তো আমরা এখন পাইগুলো একসাথে যোগ করব এবং পাই ছাড়াগুলো একসাথে যোগ করব। তো দেখতে পাচ্ছ পাই কিন্তু বেশি রয়েছে, এটা হচ্ছে আমাদের π/2, π/6, π/8 এবং মাইনাস π/8। তো এগুলো আমরা একবারে যোগ বিয়োগ করে নিচ্ছি। আমরা যদি পাইটাকে কমন নিয়ে ফেলি, কমন নিয়ে তারপর যোগ করি, তাহলে এটা কিন্তু হয় হাফ, অর্থাৎ 1/2। তারপর এটা হয় প্লাস 1/6, প্লাস 1/6। আমরা চাইলে পাই সহ লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, পাই ছাড়া জাস্ট আমরা পাই কমন নিয়ে সংখ্যাগুলো যোগ করতেছি। এরপর হচ্ছে মাইনাস 1/8, তাহলে মাইনাস 1/8, তারপরে আবারও মাইনাস 1/8, মাইনাস 1/8, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে 5/12। আর এখানে কিন্তু পাই ছিল, তাহলে আমরা এখানে লিখব 5π/12। এরপর আমাদের সংখ্যা রয়েছে প্লাস হাফ মাইনাস √3/2। আচ্ছা, তো এখানে তো যোগ বিয়োগ করা যাবে না, বুঝতে পারতেছো, আমরা সিম্পলি এখানে লসাগু করে দিলেই পারি। তো এইটা এবং এটা এর লসাগু হবে 2, লসাগু 2 হলো, তাহলে উপরে থাকবে 1 মাইনাস √3, তাহলে এখানে আমাদের বসে গেল 1 মাইনাস √3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65470 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। আচ্ছা, তো এরকম টাইপের ম্যাথ কিন্তু আমরা এর আগেও সলভ করেছি, চলো এটা সলভ করা যাক। তো আমাদের যেহেতু বিজোড় সংখ্যা দরকার, বিজোড় সংখ্যা আমরা তখনই পাই যখন কোনো সংখ্যার লাস্ট ডিজিটটা 1 অথবা 3 অথবা 5, 7 ইত্যাদি হয়। অর্থাৎ যত বড় সংখ্যা হোক না কেন, সেই সংখ্যাটার লাস্ট ডিজিট যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই বিজোড় সংখ্যা হবে। তো আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে বিজোড় সংখ্যা হলো 5 এবং 7। তাহলে এই অঙ্কগুলো থেকে যদি আমরা বিজোড় সংখ্যা পেতে চাই, তাহলে সেগুলোর লাস্ট ডিজিট হয় 5 হবে অথবা 7 হবে, এটা হবে আমাদের লাস্ট ডিজিট। আচ্ছা, এবং শুরুতে কি হতে পারে, শুরুতে কিন্তু 6, 4, 7 যে কোনো একটা হতে পারে, কিন্তু 0 কিন্তু হবে না। আমরা যদি কোনো সংখ্যার শুরুতে 0 দেই, সেই 0 কিন্তু কাউন্ট হয় না। তো যদি আমরা শুরুতে 0 দিয়ে দেই, তাহলে কিন্তু সংখ্যাটা 5 অঙ্কের হবে না, বরং 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। এজন্য আমরা শুরুতে 0 দিব না, আমরা শুরুতে দিতে পারি 6, অর্থাৎ শুরুতে 6 এবং লাস্টে 5, এরপর দিতে পারি শুরুতে 4 এবং লাস্টে 5, এরপর শুরুতে 7 এবং লাস্টে 5। শুরুতে কিন্তু 5 দিতে পারবো না, কারণ প্রশ্নে বলা ছিল যে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করতে পারবো। তো আমরা যদি শুরুতেও 5 দিই, লাস্টেও 5 দিই, তাহলে তো একই সংখ্যা একাধিকবার ব্যবহার করা হয়ে গেল, তো এটা হবে না। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে বিজোড় সংখ্যা তখনই পাবো যখন লাস্ট ডিজিটটা 5 হবে অথবা 7 হবে। তো 5 যদি হয় লাস্ট ডিজিট, তাহলে প্রথম ডিজিটটা এই 3টা সংখ্যা হতে পারে। এরপর আমরা 2টা অঙ্ক পেয়েছি, মাঝখানে কিন্তু আরও 3টা অঙ্ক বসবে। তো এই 3টা অঙ্ক কী হতে পারে? এই 3টা অঙ্ক হতে পারে 470 অথবা 407 অথবা 704, এরকম করে এই 3টা সংখ্যাকে কতভাবে সাজানো যাবে। আমরা জানি যে কোনো সংখ্যায় সাপোজ একটা সংখ্যা রয়েছে 5 আর 3, অর্থাৎ একটা সংখ্যায় যদি 2টা অঙ্ক থাকে, তাহলে এই 2টা অঙ্ককে সাজানো যাবে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2টি উপায়ে। কারণ 5 আর 3 এটাকে আমরা লিখতে পারি হয় 5, 3 অথবা 3, 5।
একইভাবে যদি আমার কাছে 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থাকে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 উপায়ে। চলো দেখে নেওয়া যাক কীভাবে। তো 354 এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 354 এভাবে, অথবা 345, এটা গেল দুইটা। এরপর আমরা লিখতে পারি 543 অথবা 534, এটা গেল চারটা। তারপর আমরা লিখতে পারি 453 অথবা 435। এই হচ্ছে আমাদের মোট 6টা উপায়, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে আমরা মোট 6টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। তাহলে এবার যদি প্রশ্ন করা হয় 4 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে আমরা কয়টি উপায়ে সাজিয়ে লিখতে পারি, উত্তর হবে 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল করলে আসে আমাদের 24। তাহলে আমরা 4 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে 24টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। এই কনসেপ্টটাই আমাদের এখানে কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু মাঝখানে 3টা সংখ্যা রয়েছে এবং এই 3টা সংখ্যাকে আমরা মোট 6টি উপায়ে সাজিয়ে লিখতে পারি, তাহলে এখান থেকে কিন্তু আমরা 6টি সংখ্যা পাবো। একইভাবে এখানে মাঝখানে বসতে পারে আমাদের 6, তারপর 0, তারপর 7 অথবা 760। এভাবে এই 3টি সংখ্যাকেও কিন্তু আমরা 6টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। সেমভাবে এখানে যে 3টি সংখ্যা বসবে সেগুলোকেও আমরা 6টি উপায়ে সাজিয়ে লিখতে পারবো। তাহলে লাস্ট ডিজিট যদি নাকি 5 হয় তাহলে এখান থেকে আমরা মোট সংখ্যা পাবো 6 যোগ 6 যোগ 6 অর্থাৎ 18টি। এখান থেকে আমরা বিজোড় সংখ্যা পেতে পারি 18টি। 7এর বেলা তো সেম, লাস্ট ডিজিট যদি নাকি 7 হয় তাহলে প্রথম ডিজিট হতে পারে 6 অথবা 5 অথবা 4, কিন্তু 0 কিন্তু হবে না, আবার 7ও হবে না। তো এটার ক্ষেত্রেও সেম জিনিস, প্রথম ডিজিট এবং লাস্ট ডিজিট পেয়েছি দুইটা, মাঝখানে আরও 3টা ডিজিট বসবে, সেগুলো হতে পারে 5, 4, 0। তো এই 3টাকেও কিন্তু আমরা 6 উপায়ে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা 6টা অঙ্ক পাবো, এখান থেকেও 6টা সংখ্যা পাবো, 6টা সংখ্যা, এখান থেকেও আমরা 6টা সংখ্যা পাবো। তাহলে আমরা মোট এখান থেকে 18টি সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কিন্তু বলেছে যে কয়টি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়, তাহলে কিন্তু এটাও হতে পারে এটাও হতে পারে, দুইটাই হবে। অর্থাৎ আমাদের মোট উপায় হচ্ছে 18 + 18 36টি। তাহলে আমরা এই 5টি সংখ্যা ব্যবহার করে মোট 36টি বিজোড় সংখ্যা পেতে পারি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। আমরা আমাদের সর্বশেষ ম্যাথে চলে এসেছি, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x + a পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম 3টি সংখ্যা যথাক্রমে 729, 7290 এবং 30375 হলে a এর মান বের করো। আচ্ছা, তো আমরা কিন্তু এর বিস্তৃতির একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে x + a পাওয়ার n, এটাকে বিস্তৃতি করলে আসবে x পাওয়ার n প্লাস n x পাওয়ার n মাইনাস 1 ইন্টু a পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তো 1 ফ্যাক্টোরিয়াল করলে 1ই আসে, সেটা আমরা চাইলে নাও লিখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু এক্স পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হবে a স্কোয়ার। একইভাবে এর পরের সংখ্যাটা হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু এক্স পাওয়ার n মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে গুণ হবে a কিউব। তো সেটা আর লিখছি না। তো এভাবে চলতে থাকলে প্লাস ডট ডট আমাদের লাস্ট ডিজিটটা হবে a পাওয়ার n, প্রথম ডিজিটটা হবে এক্স পাওয়ার n এবং লাস্ট ডিজিটটা হবে a পাওয়ার n। তো আমাদের যেহেতু প্রশ্নে প্রথম 3টা ডিজিটের মান দেওয়া আছে, তো এজন্য আমরা 3টাই লিখেছি। তো এবার আমরা লিখতেই পারি যে প্রশ্ন মতে এক্স পাওয়ার n ইকুয়াল টু 729, প্রথম সংখ্যার মান এত। এরপরে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এটা n এক্স পাওয়ার n। আচ্ছা, একটা জিনিস দেখো, যখন চলকের পাওয়ার বিয়োগ আকারে থাকে তখন কিন্তু আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি। এক্স পাওয়ার n মাইনাস 1কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, কারণ এখান থেকে দেখো যখন ভাগ থাকতো আমরা কিন্তু পাওয়ার বিয়োগ করতাম, সেই কাজটাতে জাস্ট উল্টা কাজ করেছি। আচ্ছা, ইন্টু হচ্ছে a পাওয়ার 1, তার মানে হলো শুধু a, এটা ইকুয়াল দেওয়া আছে আমাদের 7290। আচ্ছা, এখন এখানে আলাদা করার কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে এক্স পাওয়ার n এর মান দেওয়া আছে,
729। আমরা চাইলে এক্স পাওয়ার এন এর জায়গায় বসাতে পারি 729। তাহলে 729 এখানে গুণ আকারে রয়েছে, এপাশে গেলে হবে ভাগ। তাহলে পরের লাইনে বলা যায় এন এ ডিভাইডেড বাই এক্স, এন এ বাই এক্স ইকুয়াল টু আগে থেকে ছিল 7290, আর এই পাশে আমাদের 729, এই যে এটা গুণ আকারে ছিল, এপাশে গেলে হবে ভাগ। তাহলে এখানে আমরা ভাগ করে দিচ্ছি 729, তাহলে ভাগ করলে আসে 10। তাহলে আমরা এই যে এটার মান পেয়ে গেলাম 10। এরপর আমাদের থার্ড ডিজিট অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স পাওয়ার এন, একইভাবে এখানে পাওয়ার -2 না লিখে আমরা নিচে লিখব এক্স স্কোয়ার। আচ্ছা, ইন্টু হচ্ছে এ স্কোয়ার, আর নিচে কিন্তু আমাদের 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে। তো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1, অর্থাৎ 2 একে 2। এটার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 30,375। খেয়াল করলে দেখবে এখানেও কিন্তু আমরা চাইলে এক্স পাওয়ার এন এর যে মানটা রয়েছে 729, সেটা দিয়ে ভাগ করে দিতে পারি। আচ্ছা, এবং 2 এখানে ভাগ আকারে রয়েছে, এপাশে গেলে হবে গুণ। তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু হবে এ স্কোয়ার, আর নিচে থাকবে এক্স স্কোয়ার। আমরা এক্স পাওয়ার এন এবং 2 লিখিনি, কারণ এগুলোকে এপাশে পাঠিয়ে দিব। তাহলে 30,375। এপাশে 2 ভাগ ছিল, এপাশে গেলে গুণ হবে, তাহলে গুণ 2। আর এপাশে এক্স পাওয়ার এন গুণ আকারে ছিল, এপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ ভাগ এক্স পাওয়ার এন। তো এক্স পাওয়ার এন না লিখে আমরা একবারে এক্স পাওয়ার এন এর মানটা লিখে দিব, সেটা হচ্ছে 729। তো এবার যদি আমরা এখানে গুণ ভাগ করি, তাহলে আমাদের চলে আসে উপরে হচ্ছে আমাদের 30,375 গুণ 2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 729। তাহলে আমাদের আসে 250 ডিভাইডেড বাই 3। তো আমরা এখানে ভগ্নাংশ আকারে লিখতে পারি 250 ভাগ হচ্ছে 3। আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখানে এন এ বাই এক্স ছিল, আর এখানে আছে এন এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো আমরা এবার যদি এটাকে 1 নম্বর সমীকরণ বলি এবং এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 2 ভাগ 1 স্কোয়ার যদি নাকি আমরা করি, অর্থাৎ 1কে যদি আমরা স্কোয়ার করে তারপরে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এই যে এ স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, শুধুমাত্র এন থাকবে। সেখান থেকে আমরা এনের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে করতেছি 2 ভাগ 1 স্কোয়ার। তাহলে আমরা আগে 2 নাম্বারটা লিখে নিচ্ছি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ স্কোয়ার, নিচে হবে এক্স স্কোয়ার। এটা হলো আমাদের 2 নাম্বার। তারপরে ভাগ হচ্ছে 1-এর স্কোয়ার। আচ্ছা, তাহলে ভাগ 1কে স্কোয়ার করলে আসবে এন স্কোয়ার এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 নাম্বারটা হচ্ছে 250/3 ভাগ, অর্থাৎ আমরা একবারে চাইলে নিচে লিখতে পারি 10। তো আমরা এখানে 2 ভাগ 1 করলাম, তাহলে 0 0 কাটাকাটি যায়, আমাদের থাকবে 25/3। আচ্ছা, এবার এখানে কাটাকাটি করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল এই ভাগকে লিখতে হবে গুণ। গুণ লিখে এটাকে উল্টিয়ে দিতে হবে। আমরা এটা পরের লাইনে করতেছি। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ভাগ চিহ্নকে আমরা লিখছি গুণ চিহ্ন, তাহলে এটা উল্টিয়ে যাবে, উপরে এক্স স্কোয়ার আর নিচে হবে এটা, আর এখানে থাকতেছে 25/3। তাহলে বুঝতে পারতেছো এক্স স্কোয়ার কাটাকাটি এবং এ স্কোয়ারও কাটাকাটি, এবং আমরা যে এন এবং এন স্কোয়ার কাটলে নিচে একটা এন থাকে। আচ্ছা, এবার আমরা এখানে আর গুণন করতে পারি। তাহলে আমাদের হবে 25 গুণ এন, তাহলে এখানে লিখে দিলাম 25n ইকুয়াল টু হবে 3 ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে 3n মাইনাস 3 মাইনাস 3। আচ্ছা, এবার প্লাস 3n এপাশে আসলে হবে মাইনাস 3n। তো 25 থেকে 3 গেলে থাকে 22। তো আমরা এখানে পেয়ে গেলাম 22n ইকুয়াল টু হচ্ছে আমাদের -3। আচ্ছা, আমরা এখানে ছোট একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমরা যেহেতু 1 নাম্বারকে স্কোয়ার করেছিলাম, তাহলে এখানে কিন্তু 10-এর উপরে স্কোয়ার থাকবে, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 100 থাকবে, অর্থাৎ 10 গুণ 10 হবে। আমরা যেহেতু 1 নাম্বারকে স্কোয়ার করেছিলাম, এটাকে স্কোয়ার করেছি, একইভাবে 10কেও স্কোয়ার করা লাগবে। তো 10কে স্কোয়ার করলে হয় 10 গুণ 10। আচ্ছা, তাহলে আমাদের নিচে একটা 10 থাকবে।
এবার এরপরে ছিল আমরা আরও কাটাকাটি করতে পারি, তাহলে 25 এবং 10 কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে এখানে 5 থাকবে, এখানে 2 থাকবে। তাহলে আমাদের উপরে থাকতেছে 5 এবং নিচে থাকতেছে 3 দুগুণে 6। আচ্ছা, এখানে হবে 5/6। আচ্ছা, তাহলে এটা আমরা কেটে দিচ্ছি। আমরা আর গুণনটা নিচে আরেকবার করি। তাহলে আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে 6n মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 5n। এরপর 5n এপাশে গেলে হয় মাইনাস, তাহলে 6n মাইনাস 5n অর্থাৎ এটা। আর -6কে আমরা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হবে +6। এখান থেকে কিন্তু আমরা n এর মানটা পেয়ে গেলাম 6। তো যেহেতু n এর মানটা পেয়ে গেছি, আমাদের প্রশ্ন বলেছিল যে এর মানটা বের করো। আচ্ছা, আর এর মানটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, বাট এর মান পাওয়ার জন্য আগে x বের করতে হবে। তো দেখো, একদম প্রথমে আমরা যেটা বের করেছিলাম যে x পাওয়ার n ইকুয়াল টু 729, এটা যদি এখানে লিখে ফেলি x পাওয়ার n অর্থাৎ x পাওয়ার 6 ইকুয়াল টু 729, এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব ক্যালকুলেটরের সাহায্যেই। আচ্ছা, তো এখানে 6 যদি আমরা এই পাশে পাঠাতে চাই তাহলে এটা হবে এরকম, 6√729। তো এই যে 6 রুট বা ষষ্ঠ মূল, এটা আমরা কিভাবে লিখব? খেয়াল করলে দেখতে পাবে যে আমাদের এখানে x পাওয়ার এর উপরে হলুদ কালারে কিন্তু রয়েছে এই চিহ্নটা, শিফট এটা। তাহলে যে দেখতে পাচ্ছ, আমরা রুটের উপরে যে কোনো সংখ্যা চাইলে দিতে পারবো। তো আমাদের যেহেতু এখানে 6 দরকার, তো আমরা এখানে 6 লিখে ফেলবো। আর রুটের ভিতরে থাকবে 729। তাহলে এটা করলে আমাদের রেজাল্টটা চলে আসে 3, অর্থাৎ x এর মান হলো 3। এবার যেহেতু আমরা n এবং x পেয়ে গেছি, তাহলে মানগুলো এখানে বসিয়ে দেই। লাইনটা ছিল na ডিভাইডেড বাই x ইকুয়াল টু 10, বা আমরা n এর মানটা পেয়েছি 6 আর x এর মানটা পেয়েছি 3 ইকুয়াল টু 10। তাহলে বুঝতে পারছো যে এখানে 3 আর 6 কাটলে 2 থাকে, 2 গুণ আকারে। এবার এটাকে এ পাশে পাঠালে ভাগ হবে, তাহলে a ইকুয়াল টু 10/2, আর 10/2 করলে আমরা পেয়ে যাচ্ছি 5। তাহলে সুতরাং আমাদের এর মানটা হলো 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের বুটেক্সের আজকের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটি শেষ হলো। যারা আমাদের কেউ যদি আমাদের কোনো ম্যাথ বুঝে না থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবে। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আমরা কিন্তু প্রত্যেক ভার্সিটির পরীক্ষার আগেই কয়েকটি করে ক্লাস আপলোড দিচ্ছি। তো এই ক্লাসগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।